নমস্কার। আজকের এই বিশেষ সাক্ষাৎকার পর্বে আমি সুদেষ্ণা উপস্থিত হয়েছি এখানে। আজকের এই বিশেষ সাক্ষাৎকার পর্বে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমরা সবাই জানি এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয় সন্দেশখালি। হ্যাঁ, সন্দেশখালি, খালিটা বাদ দিলে যা দাঁড়ায় তা হলো সন্দেশ। এই সন্দেশের কিন্তু দুটো মানে আছে। একটা হলো মিষ্টি অর্থাৎ মিষ্টান্ন সন্দেশ, আরেকটি সন্দেশ হলো মেসেজ। মানে সন্দেশ অর্থাৎ মেসেজ মানে কি বার্তা দিচ্ছে আমাদের রাজ্যের উত্তর ২৪ পরগনার এই প্রত্যন্ত অঞ্চল সন্দেশখালি। আসুন আজকে আমরা এই নিয়ে মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। বিকাশ দা, নমস্কার। আমার প্রথম প্রশ্ন হলো, এই যে সন্দেশখালি, মানে সকলেই তো প্রায় সন্দেশখালির দিকেই যাচ্ছেন, তা এই সন্দেশখালি কি বার্তা দিচ্ছে আমাদের রাজ্য তথা সমগ্র দেশকে? দেখুন, এই প্রসঙ্গে একটা ধারাবাহিক ইতিহাস আছে। তো ঘটনা একদিনে ঘটে না, ঘটনা ঘটারও একটা প্রেক্ষিত আছে। ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূল কংগ্রেসীরা যেভাবে জুলুম করেছে, বাম আমলে যে সমস্ত পাট্টা দেওয়া হয়েছিল সেই পাট্টাগুলো দখল করে নিয়েছে গোটা রাজ্য জুড়ে। জোর করে জমি দখল করার জন্যে তারা জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। গোটা মিদনাপুর জেলাতে এই জিনিস আছে। মহিলাদের উপর নির্যাতন করেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণটাকে সর্দি কাশির সঙ্গে তুলনা করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিঃসংকোচে বলেছেন ধর্ষণ একটা স্বাভাবিক প্রক্রিয়া, ছোট্ট ঘটনা। এমনকি এমন নিদানও দিয়েছেন যে ধর্ষণ হয়েছে তো চিন্তার কী আছে, ক্ষতিপূরণ পাওয়া যাবে। বয়সের ভিত্তিতে ধর্ষণের ক্ষতিপূরণের নিদান এ রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুব গৌরব করে বলতেন, সগৌরবে বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। তার প্রথম নিদর্শন তিনি রেখেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরই কয়েকদিনের মধ্যেই ভবানীপুর থানা থেকে তিনি একজন থানা হেফাজতে থাকা অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে চলে গেছেন। এই ঘটনাগুলো প্রশাসনকে, বিশেষ করে পুলিশকে বার্তা দিয়েছে, কেন তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। সেই বার্তাটা হচ্ছে এই যে পুলিশের এখন কাজ হচ্ছে এই যারা গুন্ডামি করবেন, যারা চুরি বাটপারি ডাকাতি করবেন, ধর্ষণ করবেন, তাদের আর অপরাধীর চোখে দেখা হবে না। এবং এটাও যদি ঘটনা বিশ্লেষণ করেন, যত ধর্ষণ হয়েছে ২০১১ পরবর্তী, আমি খুব প্রত্যয়ের সঙ্গে বলছি, প্রত্যেকটা ধর্ষণের সঙ্গে শাসক দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত আছে। ঘটনা বিশ্লেষণে যাচ্ছি না। এবং যার ফলে যখন কোথাও কোনো নারী নির্যাতিতা হন, ধর্ষিতা হন, নির্যাতনের বিভিন্ন রূপ আছে, তারা যখন এই থানায় গেছেন, আমার কাছে এরকম বহু অভিযোগ এসেছে যে থানা থেকে বলেছে বসে মিটিয়ে নিন। মানে একটি মেয়ে, তিনি থানায় যাচ্ছেন নিরাপত্তার জন্য, তার পরিবারের নিরাপত্তার জন্য, পুলিশের নিদান হচ্ছে আপনারা বসে মিটিয়ে নিন। কার সঙ্গে বসে মেটাবে না? অত্যাচার যিনি করছেন তার সঙ্গে। অত্যাচার এবং অত্যাচারিতকে এক জায়গায় বসিয়ে মিটিয়ে দেওয়া, এই যে নতুন একটা খাপ পঞ্চায়েতি ব্যবস্থায় রাজ্যে চালু হলো, সেটা ধারাবাহিকভাবে সমস্ত জায়গায় হচ্ছে। এবং আমরা তখন, মনে থাকতে পারে আপনাদের, গুটি কয়েক মানুষ আমরা বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গণতন্ত্র বাঁচাবার জন্য একটা ফোরাম তৈরি করেছিলাম, সেভ ডেমোক্রেসি। আমরা সেই সেভ ডেমোক্রেসির পতাকা তলে বহু জায়গায় গিয়েছি। আমি, আব্দুল মান্নান, তখন আব্দুল হালিম ছিলেন, একটা স্তরে শিখা মিত্র, সোমেন মিত্র স্ত্রী ছিলেন, এরকম অনেক সমাজের, এমনকি সুনন্দ সান্যালও ছিলেন। এই সমস্ত মানুষেরাও তখন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। এমনকি ভদ্রলোক প্রয়াত, তবু বলতে হয়, আমাকে সুনন্দবাবু বলেছিলেন যে বিকাশবাবু আপনি আমাকে পাপ মুক্তির পথ দেখালেন, যেহেতু তখন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই পরিস্থিতি চিটফান্ডের, আমি সকলকেই বলেছি ধারাবাহিকভাবে
যে আমরা হয়তো আইনের মাধ্যমে আপনার অধিকারটাকে আদায় করে দেব, কিন্তু অধিকারটাকে রক্ষা করা এবং সে অধিকারকে বাস্তবায়িত করা কিন্তু আপনাকে মাঠে নেমে করতে হবে। আপনারা আমার যদি বিভিন্ন জায়গার বক্তব্য দেখেন ধারাবাহিকভাবে, আমি চিট ফান্ড সাফারারদের বলেছি যে আপনাদের যদি 5 কোটি মানুষ বা 2 কোটি মানুষ এইরকমভাবে প্রতারিত হয়ে থাকেন, আপনারা কলকাতা শহরের বুকে 50 লক্ষ লোক জড়ো করুন, দেখবেন হুড় করে সমস্ত টাকা ফেরত আসবে। এইসব প্রক্রিয়া চলছে। এই করতে করতে এতদিন ছিল সিমারিং পয়েন্টে, আজকে বয়লিং পয়েন্ট হচ্ছে সন্দেশখালী। কেন সন্দেশখালী অঞ্চলে একটা অতীত ইতিহাস আছে, একটা অতীত ঐতিহ্য আছে, তা হচ্ছে কিন্তু তেভাগা আন্দোলনের একটা বিরাট প্রেক্ষিত। মেয়েরা আজকে রুখে দাঁড়িয়েছেন, এবং মেয়েরা যখন আমরা দেখলাম হঠাৎ পর্দায় লাঠি হাতে রুখে দাঁড়াচ্ছেন, পুলিশকে তোয়াক্কা করছেন না, তখন গোটা সমাজের এরকম অত্যাচারিত নিপীড়িত মানুষরা উৎসাহিত হলেন এবং অত্যাচারিতেরা কিন্তু ভয়ে কাঁপতে শুরু করলেন। এবং দেখা গেল এই সমস্ত অত্যাচারটাই হয়েছে শাসক দলের। আপনি লক্ষ্য করে দেখবেন এইরকম ঘটনা ঘটছে সন্দেশখালীতে, মুখ্যমন্ত্রী কিন্তু নেচে বেড়াচ্ছেন এদিক সেদিক, সন্দেশখালীতে যাচ্ছেন না। বিজেপি, বাম সহ আরো যত বিরোধী দল আছে সবাই নাকি বাইরে থেকে, যেটা বলা হচ্ছে যে শাসক দলের মতে যে বাইরে থেকে অনেক লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অনেক মানে নকল আর কি, এই সমস্ত বিষয়গুলো নকল, এইসব নিয়ে আসলে আবার বলি যে আমাদের মুখ্যমন্ত্রী তো প্রকৃতপক্ষে প্রচারের হাওয়ায় মুখ্যমন্ত্রী হয়েছেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সন্দেশখালীর যে মহিলারা বিক্ষোভ করছেন তারা বাইরের। নির্যাতিত মানুষকে সংগঠিত করার বার্তা নিয়ে যদি যে মানুষ যায় সেটা মানুষের অধিকার, বাইরের নন। তাহলে তো এ পাড়ার লোক আক্রান্ত হলে ও পাড়ার লোক আসতে পারবে না, বলবেন বাইরের। এই বাইরের তত্ত্বটা হচ্ছে একটা দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল তত্ত্ব, যে তত্ত্ব মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখন প্রথম দেউচা পাচামিতে আমরা গেলাম, গিয়ে দিকে আতঙ্কের পরিবেশ, পুলিশ মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে 144, কেউ এখানে আসবেন না, মিটিং করবেন না। আমরা তো মিটিং করলাম, হাজার হাজার মানুষ এলেন, মহিলারা লাঠি নিয়ে এলেন, তারপরে বললেন বাইরের। আমি তখন ওই ডিএমএসপিকে বলেছিলাম যে আমরা আবার যাব, ক্ষমতা থাকলে আটকাবেন। বাইরের আবার কি? আমরা ভারতবর্ষের নাগরিক, আমি আমার সহনাগরিকের দুঃখে কষ্টে দাঁড়াবো না? এই বাইরের তত্ত্ব করে যেটা করছেন যে পুলিশকে নামিয়ে দিয়ে যারা আজকে নির্যাতিত তাদের মানসিক বল ভাঙবার জন্যে, যদি তারা দেখেন যে আমাদের পেছনে বহু মানুষ আছেন, তাদের মনে শক্তি আসবে, সেই শক্তিটাকে ভাঙবার জন্যে। আর ওই অঞ্চলেই কিন্তু দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছেন, তারা জানেন যে আমাদের পুলিশ প্রোটেকশন আছে, ওই দুর্বৃত্তরা যাতে পাল্টা করে ওই নির্যাতিত মহিলাদের উপর আক্রমণ করতে পারেন, তাদের ভয় দেখাতে পারেন, সেই জন্যই মুখ্যমন্ত্রীর এই বার্তা। মুখ্যমন্ত্রী কিন্তু আজও সন্দেশখালী গেলেন না। আবারও বলছি, তিনি নেচে বেড়াচ্ছেন স্টুডিওতে, নিম্ন রুচির প্রকাশ ঘটাচ্ছেন, কিন্তু নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন না। আচ্ছা, এবার গত কয়েকদিন ধরে আরেকটা নতুন তথ্য যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খাড়া করছেন, সেটা বলছেন যে হাইকোর্টের স্থগিতাদেশের জন্যই নাকি শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। এটা কিরকম কথা হলো? দেখুন, আমি একটা কথা বলছি ধারাবাহিকভাবে, যে দলটা দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে, যার জন্ম প্রক্রিয়া দুর্নীতির মধ্য দিয়ে, তারা কখনো সত্য কথা বলেন না। আজ পর্যন্ত কোনো একটা কথা দেখবেন না যার পেছনে তথ্যভিত্তিক সমর্থন আছে। অসত্য কথা, অর্ধসত্য কথা, এটা হচ্ছে শাসক দলের কৌশল। যাহা মোদি করছেন তাই মমতা করছেন। এই লড়াইয়ের যে নতুন বার্তা যেটা সন্দেশখালীতে তৈরি হয়েছে, এটা কিন্তু বামপন্থী কর্মীদের গোপনে ধারাবাহিক প্রচেষ্টার ফল। তাই দেখবেন যে নিরাপদ সর্দার, ওখানকার যিনি এমএলএ ছিলেন, তিনি বিধানসভায় প্রশ্ন তুলেছেন বারে বারে, কানে জল যায়নি। তিনি এলাকায় ফিরে এসে মানুষদের সংগঠিত করেছেন যে এই দুর্বিনীত সরকারের বিরুদ্ধে লড়তে গেলে পরে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এটা সাংবাদিক বন্ধুদেরও একটা খুব বড় দায়িত্ব। আজকে ডিজিটাল মিডিয়া, তারা এই সত্য সংবাদ পরিবেশন করে কিন্তু সামাজিক দায়িত্ব পালন করছেন। তাদের উপর আক্রমণ আসবে, আক্রমণ এলে আপনারা নিজেদের একা ভাববেন না, আমরা আছি, আমরা সকল মিলে রুখে দাঁড়াবো। কিন্তু এই ডিজিটাল মিডিয়াদের একটা ঐক্যবদ্ধ নিজস্ব মঞ্চ তৈরি হওয়া দরকার, যার উপর দাঁড়িয়ে আক্রমণ হলেই সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করার চেষ্টা করতে হবে, তবেই আমরা বাঁচব। এবং বামপন্থীদের এটাই একমাত্র কাজ, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরেই বাধা আসবে, বিপত্তি আসবে, বিভিন্ন বাঁক আসবে। এই সমস্ত কিছুকে
মেনে নিয়ে এগিয়ে যাওয়ার পথ খোঁজাটাই হচ্ছে বামপন্থার কাজ। ইডি তারা মানি লন্ডারিং নিয়ে ইনভেস্টিগেট করছেন, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তারা তদন্ত করছেন। তাদের তদন্তের পরিধিটা খুব সীমিত, যে এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ টাকা অর্জিত হয়েছে সেই টাকাটা কি করে অর্জিত হলো, সে টাকা কোথায় গেল, এইটুকুই লিমিট। ইডির দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা নয়। যখন ইডি অফিসারদের উপর আক্রমণ হলো, সেই আক্রমণের দিন থেকে প্রায় 22 দিন পর্যন্ত কিন্তু শাহজাহান ধরা পড়লেন না। তখন তো পুলিশের ওপর কোনো আদালতের কোনো নির্দেশ ছিল না, কখনোই ছিল না। আমি আপনাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি ওদের ভণ্ডামির কি রূপটা। ততদিন পর্যন্ত শাহজাহান কিন্তু তৃণমূল কংগ্রেস এবং পুলিশের প্রোটেকশনেই ছিল, তাই ধরতে পারেনি। ইডি 22 দিন পর আদালতে গেলেন, গিয়ে বললেন যে আমরা তো এদের উপর ভরসা রাখতে পারছি না, তুমি সিবিআই দাও। আদালত একটা আদেশ করলেন, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে হলো। ডিভিশন বেঞ্চ ওই আদালতের আদেশটাকে স্থগিত দিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ কখনোই বলেনি যে পুলিশের যে স্বাভাবিক কাজ, সেই স্বাভাবিক কাজকর্ম স্থগিত থাকবে। এবং সেটা ওরা কখন বলছেন, ওরা কিন্তু অর্ডার হওয়ার পর কখনো কিছু বলেননি। পুলিশের বড় কর্তা কিন্তু বলেননি। যখন সন্দেশখালিতে মেয়েরা রুখে দাঁড়ালো, মেয়েরা বলছে যে শাহজাহান আমাদের উপর অত্যাচার করেছে, এটা একটা ভিন্ন অফেন্স। এর সঙ্গে ইডির ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। এটা একটা সাধারণ আইন শৃঙ্খলা ভঙ্গ, মানবাধিকার ভঙ্গ, মহিলা নির্যাতনের ঘটনা। সেই ঘটনায় পুলিশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তাকে হেফাজতে নেওয়া। তাহলে এখনো পর্যন্ত ধরা পড়লো না কেন, বা কি হবে? ধরা পড়েনি তার কারণ তৃণমূলের প্রোটেকশনে আছে। এই কথা ওরা অস্বীকার করতে পারছে না কেউ। আজকে যখন এই ঘটনা পরিষ্কার হয়েছে, ওরা কি করে বলে আর 7 দিনের মধ্যে ধরা পড়বে, 10 দিনের মধ্যে ধরা পড়বে? পুলিশ কর্তা তো কখনো বলেননি যে ইনজাংশন আছে তাই আমি ধরতে পারছি না। বরং আমি দেখলাম পুলিশ কর্তা বলতে বাধ্য হয়েছে যে ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে। তো এফআইআর যদি হয়ে থাকে, যে ঘটনার সঙ্গে ইডির কোনো সম্পর্ক নেই, সেখানে ইডির মামলায় কি অর্ডার আছে তার সঙ্গে এটার কি সম্পর্ক? ওরা সকলকে ভাবেন বোকা, নিজেদের খুব বেশি বুদ্ধিমান মনে করেন। যার ফলে ওরা চেয়েছিলেন যে দুর্নীতিমূলক যারা চাকরি পেয়েছে তারাও থাকুক, আর যারা লড়াই করছে তাদেরও চাকরি দেব, মানে দুর্নীতিতে সবাইকে জড়িয়ে দেব, এই হচ্ছে ওদের বুদ্ধি। এবং সেই বুদ্ধির ওপর দাঁড়িয়ে ওরা ভেবেছেন সব কাজ পার হয় না। সংবাদ মাধ্যমকে বারবার যে আক্রমণ করা হচ্ছে, সন্দেশখালিতে তো করাই হয়েছে, মানে ইডির পাশাপাশি সংবাদ মাধ্যমকে, শুধু তাই না, বলেছি যে মানে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, তাকেও কি মানে রুখে দেওয়ার একটা চেষ্টা চলছে? দেখুন, আরএসএস এর একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে একমুখীনতা। আচ্ছা, বহুত্ববাদের বিরোধী। এক দেশ, এক রাজা, এক ধর্ম, এক আইন, এগুলো হচ্ছে স্বৈরাচারী আদর্শ। গোটা দেশ জুড়ে দেখবেন যে সমস্ত সাংবাদিকরা, যে সমস্ত সংবাদ সংস্থা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তাদের ধরে ধরে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যে সমস্ত সংবাদ সংস্থাগুলো বাজারের যে ধনী গোষ্ঠীদের দ্বারা পরিচালিত, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার 90% কিন্তু নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা, বিশেষ করে ধনী ব্যবসায়ীরা, আদানি, আম্বানি, এই জাতীয়, আপনারা ভালো জানবেন। কিন্তু এখন বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ডিজিটাল মিডিয়া যেগুলো তৈরি হচ্ছে আপনাদের মতো, তারা সাহস করে সত্য কথাটা বলছে। এখন এই ডিজিটাল মিডিয়ার যে সত্যটা আসছে, সেটাকে তো আর ওই মালিক পোষিত মিডিয়া চাপতে পারছে না, মানুষ তো দেখছে। আজকে যখন নাকি ইনসাফ যাত্রা হয়, এই যে মেন স্ট্রিম মিডিয়া তারা প্রথম দিন থেকে অবজ্ঞাই করছিলেন, কিন্তু যখন দেখলেন যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এটা ব্যাপক প্রচার হচ্ছে, মানুষ দেখছে, হাজার হাজার মানুষ আসছে, তাকে আমি আড়াল করবেন কি করে? নিজেদের বিশ্বাসযোগ্যতা রাখতে হবে তো। সেই জন্য এখন মিডিয়া তারা কিছু কিছু বাস্তব সত্যকে সামনে আনছেন। যদি একটা গ্রামের মহিলারা হাতে লাঠি নিয়ে রাস্তায় নামেন, পুলিশ প্রশাসনের নাকের ডগায় লাঠি উঁচিয়ে বলতে পারেন যে আপনারা আমাদের সুরক্ষা দিতে পারছেন না, আমরা সুরক্ষা নেব, কোন মিডিয়াই সত্য গোপন করবে? তাহলে তার আর বাজার থাকবে? থাকবে না। এখন তাহলে মমতার প্রথম কাজ হয়েছে দেখবেন পশ্চিমবঙ্গের বুকে এই ডিজিটাল মিডিয়াকে আক্রমণ করা। এটা প্রথম শুরু হয়েছিল সন্ময়ে, ওই শফিকুল ইসলাম নাকি, এই মামলাগুলো যেহেতু আমি করেছি আমার মনে পড়ছে। তারপর বহু ডিজিটাল মিডিয়া তারা আমার কাছে এসে বলতে যে আমার থানা থেকে ডেকে পাঠিয়েছে। কেন ডেকে পাঠিয়েছে? কি এফআইআর?
না একজন বলছেন আমি তৃণমূল কংগ্রেস করি, আমার মনে হয়েছে আমার নেতাকে গাল দেওয়া হয়েছে, বাস এই এফআইআরে পুলিশ ডেকে পাঠাচ্ছে। একটা মামলা করেছি, সেখানে যে পুলিশ অফিসার তিনি এখন ভয় পেয়ে গেছেন, তিনি বিভিন্ন সূত্রে বলছেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, যেন আমার ক্ষতি না হয় দেখবেন। তো পুলিশকে দিয়ে সাধারণ কণ্ঠস্বর, এই ছোটোখাটো মিডিয়া যাদের হয়তো রিচ হচ্ছে খুব বেশি হলে 1 লক্ষ 2 লক্ষ, তাদের কণ্ঠকে দমন করার চেষ্টা হয়েছে। আর আজকে যে মেন স্ট্রিম মিডিয়া, তারা যখন এই সত্যকে সামনে আনতে বাধ্য হচ্ছে, তখন তাদের ভয় দেখানো হচ্ছে। অতএব ভিন্ন স্বর, তাকে দমন করো। ওই মনোলোগ, আমার মন কি বাত, আমি যা বলছি সেটাই সব, অন্য কে কি বলছে শুনো না। আমি সমুদ্রের তলায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে আসতে পারি, এটা আমি লোককে বোঝাবো, তুমি সেটাই মানো, প্রশ্ন করো না। প্রশ্ন করলেই তোমাকে গারদে যেতে হবে। নিউজ ক্লিকের মতো একটা সংবাদ সংস্থাকে তার বিরুদ্ধে প্রতিনিয়ত আক্রমণ করেছে। সে বেচারা ম্যানেজার, যে জানি তাকে আমি চিনি, ডিসেবল লোক, সবসময় হুইল চেয়ারে বসে থাকে, চাপ সৃষ্টি করে তাকে দিয়ে অ্যাপ্রুভার করানো হয়েছে। কোথায় যাচ্ছে? এ রাজ্যে একই জিনিস, কোনো পার্থক্য নেই। আমি তো যখন আমার কাছে বিভিন্ন ডিজিটাল মিডিয়া ইন্টারভিউ নিতে আসে, আমি নিচ্ছ ভালো, কিন্তু জেল খাটবে কিংবা থ্রেট পাবে, এবং তারা পরবর্তীকালে এসে বলেন। অনেকে বলেছেন আমাকে একথা, পুলিশ অফিসার আমার নাম করে বলেছে ওর কাছে যাবেন না। সুতরাং এই সংবাদপত্রের স্বাধীনতাকে টিকিয়ে রাখবার জন্য সংবাদপত্রকেই লড়তে হবে। মনে রাখতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা মানে মালিকের স্বাধীনতা নয়, সংবাদ কর্মীদের সত্য সংবাদ পরিবেশনের স্বাধীনতা। এটা অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন যে সংবাদপত্রের স্বাধীনতা মানে সংবাদপত্র মালিকের স্বাধীনতা। না, সংবাদপত্রের স্বাধীনতা মানে এই আপনাদের মতো যারা কাঁধে লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের স্বাধীনতা, সেটা এই রাজ্যে নেই। আর সামনেই তো লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত ডিজিটাল মিডিয়াকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হবে। অনেক ডিজিটাল মিডিয়া কেনা হয়েছে, ভয় দেখিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে, অনবরত মিথ্যা প্রচার করা হবে। এই যে মিথ্যা প্রচার হচ্ছে আদালতের আদেশ নিয়ে, আদালতের মধ্য দিয়ে দুর্নীতি উন্মোচিত হচ্ছে, তাই বিচারপতিদের গাল মন্দ করা হচ্ছে। ইতিপূর্বে কখনো কোথাও ভারতবর্ষে দেখেছেন যে বিচারপতির নামে পোস্টার তার বাড়ির সামনে এবং আদালতের কাছে? কতটা দুশ্চরিত্র পরিকল্পনা, আমি একথাই শব্দ ব্যবহার করছি। যে একজন বিচারপতিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করো। বিচারপতি কেন মামলা শুনছেন তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিং করে? কখনো শুনেছেন? এইসব তৃণমূলের আমদানি, এবং এর বিরুদ্ধে আপনি বললেই নিশ্চিত যে আপনিও কাল গাল খাবেন। লোকসভা নির্বাচনের এতে আপনার কি মনে হয় এই রাজ্যে সন্দেশখালী একটা বিশাল, এই রাজ্যে সন্দেশখালী একটা খুব দৃঢ় সন্দেশ দিয়েছে, তা হচ্ছে প্রতিরোধ করো, অধিকার রক্ষা করো। প্রতিরোধ বিনা অধিকার রক্ষা করা যায় না। আর এই আরেকটা বড় সন্দেশ দিয়েছেন মহিলারা, ওই 500 টাকা 1000 টাকা চাই না, আত্মসম্মান চাই। এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছে সে ব্রিটিশ আমলে মাস্টারদা সূর্য সেন যখন জিজ্ঞাসা করছেন ছেলে মেয়েদের কাছে, তোমরা আমার দলে আসতে চাও কেন? বলছেন আত্মসম্মানের জন্য। ব্রিটিশ আমাদের অনেক কিছু দিয়েছে, বড় বড় রাস্তা দিয়েছে, শহর দিয়েছে, রেল দিয়েছে, কিন্তু আমাদের আত্মসম্মান দেয়নি। এই আত্মসম্মানের বার্তা যাচ্ছে, এই বার্তা মানুষকে নতুন করে জাগিয়ে তুলবে। আমরা আজকে এখানে তার কথা শুনলাম। আমরা আশা রাখবো আগামী দিনে আমরা এইভাবেই এগিয়ে চলব এবং তিনিও আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশাই আমরা রাখলাম। নমস্কার।